জুলাইয়ে বাণিজ্যিক উৎপাদনে যাবে মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট। জ্বালানির অর্থ যোগান ও সঞ্চালন সীমাবদ্ধতার নতুন চ্যালেঞ্জ, অর্থায়ন জটিলতায় দ্বিতীয় কেন্দ্রটিও। মামলা জটে নাকাল খুলনার বিচার প্রার্থীরা, আটকে 50,000-এর বেশি সাক্ষীদের অনাগ্রহ বিচার স্বল্পতায় কারণ বলছেন আইনজীবীরা। দোষারোপ নয়, প্রয়োজন সমন্বয় বলছেন সংশ্লিষ্টরা। ভোরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। প্রচণ্ড তাপদাহে নাকাল সারা দেশের মানুষ, কিন্তু কেন এমন পরিস্থিতির মুখোমুখি দেশ? এই প্রশ্নের উত্তর খুঁজতে প্রথমে যেতে চাই ভাওয়াল বনাঞ্চল ঘেরা গাজীপুরে, যেখানে এক অসুস্থ প্রতিযোগিতা চলছে সরকারি বনাঞ্চল ধ্বংসের। স্থানীয় পরিবেশবাদী সংগঠনের নেতারা বলছেন, বন বিভাগের অসাধু কর্মকর্তাদের যোগ সাজসেই ধ্বংস হচ্ছে অক্সিজেন ভাণ্ডার খ্যাত ভাওয়াল বনাঞ্চল। রাজিবুল হাসানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জুনায়েদ রুবেল। ঠায় দাঁড়িয়ে আছে প্রকাণ্ড মৃত গজারি গাছ, বনখেকুদের অত্যাচারে এমন প্রাণহীন শত শত বৃক্ষ। এ দৃশ্য গাজীপুরের চন্দ্রা বনাঞ্চলের। পাশেই বনের ভেতর গড়ে উঠেছে ইটপাথরের শিল্প প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগ, জায়গা দখল নিতেই লোভীদের থাবায় সরকারি বনাঞ্চলের এমন করুণ পরিণতি। পরিবেশ নিয়ে কাজ করা সংগঠনের নেতারা বলছেন, নানা কৌশলে বৃক্ষ নিধনের কারণেই প্রতিনিয়ত পরিবেশ উত্তপ্ত হচ্ছে। নীল কারখানার দূষিত বর্জ্য যেগুলি এবং কেমিক্যালসের যে সেই হাওয়া, এতে এই প্রাকৃতিক বনের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। মামলা দায়ের করা উচিত যে তারা এই বনকে ধ্বংস করার জন্য, এই গাছ মারার জন্য তারাই ফ্যাক্টরি আলারা দোষী। বন বিভাগেরও কিছু দূষিত লোক, কিছু খারাপ লোক থাকতে পারে, তাদেরও চিহ্নিত করতে হবে। তীব্র তাপদাহ আমাদের যে গরম এই অঞ্চলে সবচেয়ে বেশি, এর অন্যতম কারণ। এই কারণে আমাদের যে বৃক্ষ নিধন হওয়ার কারণেই বৃক্ষ যে জলবায়ুতে আপনার অক্সিজেন যে পরিমাণে ত্যাগ করার কথা, সেই পরিমাণ ত্যাগ করতে পারতেছে না। জলবায়ু এই কারণে উত্তপ্ত হয়ে উঠছে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। কেন বনাঞ্চল রক্ষা করা যাচ্ছে না, এমন প্রশ্নের উত্তর খুঁজতে ঢাকা বন বিভাগের কালিয়াকুর রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে গিয়ে দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি। দেখেন ওইদিকে আছে, দেখেন কেন। বন অধিদপ্তরের তথ্য মতে গাজীপুরে প্রায় 12,000 একরের বেশি বনভূমি বেদখল হয়ে গেছে। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। প্রথম দফার উপজেলা নির্বাচনে ভোটের মাঠে লড়ছেন 20 জনের বেশি মন্ত্রী, এমপির আত্মীয়। বিনা বাধায় জয়ের পথে 7 জন। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আবারও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে নেওয়া হবে ব্যবস্থা। বুধবার ধানমন্ডিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে আসে সারা দেশে মন্ত্রী এমপি স্বজনদের নির্বাচন থেকে সরে না যাওয়ার বিষয়টি। আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে যে সময়সীমা, তারপরও কেউ ইচ্ছে করলে প্রত্যাহার করতে পারে। দলীয় নির্দেশনা অমান্য করলে সময় মতো এর সিদ্ধান্ত অবশ্যই নেওয়া। 7 জানুয়ারি নির্বাচনের আগে রাজধানীতে বটেই সারা দেশে একই দিন একই সময়ে দুদলই একাধিক কর্মসূচি পালন করে। নির্বাচনের পরও কি বিএনপির কর্মসূচির দিনে কর্মসূচি করবে আওয়ামী লীগ? এমন প্রশ্নের উত্তরে সাধারণ সম্পাদক বলেন, দুদল একই দিন কর্মসূচি করলেই সংঘাত হবে, এমন ধারণা ভুল। তবে বিএনপি যাতে নাশকতা করতে না পারে, সেজন্য ভবিষ্যতেও বিএনপির কর্মসূচির দিনে মাঠে থাকবে আওয়ামী লীগ। আমরা কোনো বাধা দিয়েছি? আমাদের সমাবেশ আমরা করছি, তাদের সমাবেশ তারা করেছে। কোনোভাবেই কর্মসূচির নামে 28 অক্টোবরের মতো সংঘাত করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন আওয়ামী লীগ নেতারা। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসনের আমন্ত্রণে 6 দিনের সরকারি সফরে এখন থাইল্যান্ডের ব্যাংককে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার স্থানীয় সময় দুপুরে 1:08 ব্যাংককের ডন মোয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। এ সময় সরকার প্রধানকে ফুলের শুভেচ্ছা ও লাল গালিচা অভ্যর্থনা জানান থাই সরকারের প্রতিনিধিরা। এর আগে সকাল 10:15টার দিকে ব্যাংককের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী। 6 দিনের এ সফরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও বৃহস্পতিবার জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন UNESCAP-এর 80তম অধিবেশনে তাঁর বক্তব্য রাখার কথা রয়েছে।
এফডিসিতে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ফুঁসছেন গণমাধ্যম কর্মীরা। রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করে পেশাদার সাংবাদিকদের কয়েকটি সংগঠন। কর্মসূচি থেকে অবিলম্বে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়। হাতে হাত রেখে রাজপথে গণমাধ্যম কর্মীরা। দাবি, এফডিসিতে বিনোদন সাংবাদিকদের অতর্কিত হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির আওতায় আনা। বুধবার দুপুরে এফডিসির সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে সাংবাদিকদের একাধিক সংগঠন। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর অভিনয় শিল্পীদের অতর্কিত হামলার ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানানো হয়। এ সময় দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান সাংবাদিকরা। তাদের প্রত্যেককে আইনের আওতায় এবং এফডিসির এই নবনির্বাচিত কমিটি থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি। এই অপরাধী যারা, তাদেরকে অপরাধী হিসাবেই দেখেন, অনতি বিলম্বে তাদের বহিষ্কার করেন আর আইনের হাতে তাদেরকে ছেড়ে দেন। যতক্ষণ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ক্ষমা না চাইবেন ততক্ষণ পর্যন্ত আমরা সাংবাদিকরা তাদের সংবাদ বয়কট করব। ভারতে পাচারের সময় জয়পুরহাটের 5 বিবির সীমান্ত এলাকা থেকে 16টি স্বর্ণের বার সহ এক চোরা কারবারিকে আটক করেছে বিজিবি। জয়পুরহাট 20 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তনজিলুর রহমান ভূঁইয়া জানান, বুধবার দুপুরে উপজেলার উচনা সীমান্ত এলাকা দিয়ে চোরা কারবারিরা ভারতে স্বর্ণ পাচার করছে এমন গোপন সংবাদে সেখানে অভিযান চালায় বিজিবি। এ সময় 1 কেজি 650 গ্রাম ওজনের 16টি স্বর্ণের বার সহ এক চোরা কারবারিকে আটক করা হয়। জব্দ স্বর্ণের বাজার মূল্য 1,90,38,825 টাকা। ঋণের শর্ত পূরণ সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে ঢাকায় অবস্থান করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর একটি প্রতিনিধি দল। বুধবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করে IMF এর দল। এতে বাংলাদেশের এক্সচেঞ্জ রেট বা বিনিময় হার বাজার ভিত্তিক করার অগ্রগতি নিয়েও আলোচনা হয়। 2023 সালের জানুয়ারিতে দেয়া $470 কোটি ঋণের বিপরীতে বেশ কিছু শর্ত দেয় IMF। প্রায় সব শর্ত পূরণ করে এবং 2 কিস্তির অর্থ পেয়েছে বাংলাদেশ। আগামী জুনে 3য় কিস্তির অর্থ ছাড়ের আগে ঋণের শর্ত কতটুকু পূরণ হলো খতিয়ে দেখছে IMF দল। পুঁজিবাজারে পতন ঠেকাতে এবার তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারের মূল্য হ্রাসের নতুন সীমা বেঁধে দিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। বুধবার সংক্রান্ত নির্দেশনা জারি করছে BSEC। এতে বলা হয়, একদিনে শেয়ারের মূল্য 3% পর্যন্ত কমতে পারবে। এর চেয়ে কম মূল্যে কেউ শেয়ার বিক্রি বা কিনতে পারবে না। তবে ফ্লোর প্রাইসে থাকা কোম্পানির ক্ষেত্রে এ সীমা প্রযোজ্য হবে না বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। এই নির্দেশনা বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে। এর আগে শেয়ারের বাজার মূল্যের আলোকে মূল্য সর্বনিম্ন 3.75% থেকে সর্বোচ্চ 10% পর্যন্ত কমতে পারত। দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ ভারত যৌথভাবে কাজ করবে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। বুধবার দুপুরে সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। রোহিঙ্গা ইস্যুতে ভারত বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান মন্ত্রী। বাংলাদেশের রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে ইন্ডিয়া আছে এবং তারা সবসময় এই রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সাপোর্ট করতেছে। ভবিষ্যতে সাপোর্ট তারা অব্যাহত রাখবে। প্রকৃতি জিওলজিক্যাল কন্ডিশনে সেফ, সুতরাং আমরা ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে সমস্যাটা মোকাবেলার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব। ভারতের লোকসভা নির্বাচনের কারণে হিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে 3 দিন পাসপোর্টধারী যাত্রীরা পারাপার বন্ধ থাকবে। আগামী 26 এপ্রিল ভারতে দক্ষিণ দিনাজপুর জেলার লোকসভা নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বুধবার থেকে নির্বাচনের দিন পর্যন্ত ট্যুরিস্ট ও বিজনেস ভিসায় পাসপোর্টধারী যাত্রীদের ভারতে প্রবেশ বন্ধ করে দিয়েছে
দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তবে জরুরি চিকিৎসার জন্য বাংলাদেশি পাসপোর্টধারী রোগীরা ভারতে প্রবেশ করতে পারবেন, তবে আগে থেকে কোনো নোটিশ না দেয়ায় বিপাকে পড়েছেন ভারতের গমনেচ্ছুরা। এদিকে ভোটের কারণে সীমিত করা হয়েছে হিরি বন্দরের আমদানি রপ্তানি বাণিজ্য। তীব্র তাপপ্রবাহে পড়ছে সারা দেশ। চলমান এই তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য মহান আল্লাহর দরবারে ইস্তিসকার বিশেষ নামাজ আদায় ও মোনাজাত করা হচ্ছে। এই মুহূর্তে রাজধানীর কলাবাগানে আছেন সহকর্মী মেহেদি হাসান, সরাসরি যাব তার কাছে। ইস্তিগফার নামাজ অর্থাৎ বৃষ্টির জন্য যে নামাজ, সেই নামাজ কিন্তু এর মধ্যে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর পান্থপথে। আমরা সকাল থেকে দেখেছি, অর্থাৎ ফজরের নামাজ পর থেকেই কিন্তু সাধারণ মুসল্লি যারা রয়েছে তারা একে একে কিন্তু জড়ো হতে শুরু করেছে এবং এই মুহূর্তে কিন্তু খুতবা চলছে এবং খুতবার একদম শেষ পর্যায়ে কিছুক্ষণের মধ্যেই এই নামাজে দাঁড়াবেন মুসল্লিরা। এবং একটু জানিয়ে রাখি যে গত এক সপ্তাহ যাবৎ রাজধানীর যে তাপমাত্রা, সেই তাপমাত্রা কিন্তু প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজও কিন্তু সেই তাপমাত্রা কিন্তু 39 ডিগ্রি সেলসিয়াস হওয়ার কথা রয়েছে। অর্থাৎ যেই গরমের অর্থাৎ তীব্র গরমে কিন্তু একেবারেই অতিষ্ঠ সাধারণ মানুষ, প্রাণীকুল একেবারেই অষ্টাগত সবচেয়ে বেশি আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে খেটে। সেই থেকে রক্ষা পেতেই কিন্তু এই মুহূর্তে নামাজ অনুষ্ঠিত হচ্ছে এবং মহান সৃষ্টিকর্তার দরবারে কিন্তু তারা আসলে যেমনটি বলছেন যে আসলে এই বৃষ্টিতে তারা যে কষ্ট করছেন, অর্থাৎ বৃষ্টিতে তাদের সাধারণ জনজীবনে যে নাজেহাল অবস্থা, সেই নাজেহাল থেকে কিছুটা মুক্তি পেতেই কিন্তু তারা আজ এখানে জড়ো হয়েছেন। এবং যেমনটি বিশেষ করে কিছুক্ষণ আগেই কিন্তু খুতবা হচ্ছিল এবং খুতবার পরপরই কিন্তু যেমনটি বলা হচ্ছে যে এই নামাজের গুরুত্ব, এই নামাজ পড়লে আসলে কি কোরআনের নির্দেশ অনুযায়ী কিভাবে নামাজটি পড়তে হবে সেই নির্দেশনায় কিন্তু দেওয়া হচ্ছে। বিশেষ করে 2 রাকাত নামাজ অনুষ্ঠিত হবে। 2 রাকাত নামাজের পর কিন্তু মহান সৃষ্টিকর্তার দরবারে 2 হাত তুলে কিন্তু তারা দোয়া করবেন এবং মোনাজাতে অংশ নেবেন। মোনাজাতে কিন্তু তারা যেমনটি বলছেন যে তীব্র গরম থেকে বাঁচতে যা যা করণীয়, অর্থাৎ মহান সৃষ্টিকর্তার আশ্রয় নেবেন, মহান সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করবেন। বিশেষ করে একটু জানিয়ে রাখি যে এই নামাজ কিন্তু গত কয়েকদিন যাবতই কিন্তু পুরো দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে এবং দেশব্যাপী পাশাপাশি এই রাজধানীতেও কিন্তু গত 2-3 দিন যাবৎ আমরা দেখছি যে প্রতিদিনই এই নামাজ অনুষ্ঠিত হচ্ছে এবং এই নামাজে কিন্তু শিশু থেকে বয়স্ক, আমরা যে একটু যদি বলি যে এই সকাল অর্থাৎ এখন কিন্তু সকাল 6:30, সেই 6:30টায় কিন্তু সাধারণত এত মুসল্লির আগমন হয়ে থাকে না, কোনো জমায়েতে কিন্তু এত মুসল্লির আগমন হয়ে থাকে না। আমরা এখন কিন্তু যেমনটি দেখছি প্রায় 500 মানুষ কিন্তু এই নামাজে অংশ নিয়েছেন এবং সেই নামাজে শুধু মুসল্লিরাই নয়, সাধারণ খেটে খাওয়া মানুষ, শিশু থেকে বয়স্ক সবাই কিন্তু অংশ নিয়েছেন। যদিও একটু জানিয়ে রাখি গত রাতেও এই রাতেও কিন্তু তাপমাত্রা কিছুটা সহনীয় ছিল এবং স্বাভাবিকভাবেই এটি কিন্তু প্রতি রাতেই সহনীয় পর্যায়ে থাকে। তবে সেটি কিন্তু বেলা বাড়ার সাথে সাথে দুপুর 12টার পর থেকে কিন্তু সেটি অস্বাভাবিক পর্যায়ে বাড়তে থাকে এবং এর পর থেকেই সাধারণ মুসল্লি কিন্তু অর্থাৎ সাধারণ মানুষ কিন্তু এক প্রকার ভোগান্তিতে পড়েন। এর বাইরেও একটু জানিয়ে রাখি তারা যেমনটি বলছেন যে তাদের এই নামাজে অংশ নিয়ে একদম এক প্রকার ধর্মীয় বিশ্বাস যে আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দিবেন এবং রহমতের বৃষ্টি তাদের সকল কষ্ট দূর করবেন, এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন। এবং যেমনটি একটু জানিয়ে রাখি আজ সকালেই কিন্তু ফজরের নামাজ পরপর এই মুহূর্তে যে স্টাফ কোয়ার্টার কলোনিতে রয়েছে আমরা, সেই স্টাফ কোয়ার্টার কলোনিতে অসংখ্য মানুষ এসেছেন এবং আশপাশের যে মসজিদগুলো রয়েছে সেই মসজিদগুলো থেকেও কিন্তু মানুষজন এসে এই নামাজে অংশ নিয়েছেন এবং শুধু নিজেই আসেননি, নিজের পরিবার পরিজন নিয়ে এই নামাজে অংশ নিয়েছেন এবং তারা যেমনটি বলছেন যে সকলে মিলেই কিন্তু মহান আল্লাহ তাআলার কাছে কিন্তু ক্ষমা প্রার্থনা করবেন এবং ক্ষমার পর যে রহমতের বৃষ্টির অপেক্ষা, সেই বৃষ্টির অপেক্ষা দূর হবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন সাধারণ মুসল্লিরা। একটু জানিয়ে রাখি শুধু এই নামাজই নয়, আমরা যতদূর জানতে পেরেছি রাজধানীতে
সারাদিন ব্যাপী কিন্তু এই নামাজের আয়োজন করা হয়েছে। রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু এই নামাজ অনুষ্ঠিত হবে, এমনটি কিন্তু আমাদের জানিয়েছেন আসলে বিভিন্ন মসজিদ কর্তৃপক্ষ। এবং বিশেষ করে যদি বলি যে নামাজটির ফাঁকা মাঠে অনুষ্ঠিত হচ্ছে এবং তার যে নিয়ম অনুযায়ী কিন্তু ফাঁকা মাঠেই কিন্তু এই নামাজে পড়তে হয়, এমনটি কিন্তু আমরা ইমামদের সাথে কথা বলেছি, তারা ঠিক এমনটি বলছেন। এবং এই মুহূর্তে নামাজে আমরা দেখতে পাচ্ছি দাঁড়িয়ে পড়েছেন মুসল্লিরা এবং কিছুক্ষণের মধ্যেই নামাজটি শুরু হবে। নামাজের পরপর তারা যেই মোনাজাতে কিন্তু মহান আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং বিশেষ করে কান্নাকাটির মাধ্যমে, অর্থাৎ তারা তাদের সকল জীবনের গুনার জন্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি যে রহমতের বৃষ্টির অপেক্ষা, অর্থাৎ এতদিনের অপেক্ষার প্রতিফলন, অর্থাৎ তারা সেই প্রতিফলনের জন্যই কিন্তু এই মুহূর্তে এই নামাজে অংশ নিয়েছেন। একটু জানিয়ে রাখি, প্রায় 5 থেকে 6 শত মুসল্লি এই মুহূর্তে নামাজে অংশ নিয়েছেন এবং তাদের যে বিশ্বাস, এই নামাজের মধ্য দিয়েই কিন্তু এই নামাজ, অর্থাৎ এই মহান আল্লাহ তাআলার কাছে এই 2 রাকাত নামাজ আদায়ের পর যে মোনাজাত করবেন, সেই মোনাজাতের মধ্য দিয়ে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারবেন এবং সেই যে রহমতের বৃষ্টির তারা অপেক্ষা করছেন, তারা যেমনটি বলছেন যে সেই বৃষ্টির পর কিন্তু কিছুটা হলেও স্বস্তি নেমে আসবে। এই মুহূর্তে নামাজ শুরু হয়ে গেছে, আমরা একটু নামাজে চলে যেতে চাই। জুলাইয়ে বাণিজ্যিক উৎপাদনে আসছে মাতারবাড়ি কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট। তখন থেকে পুরো 1200 মেগাওয়াট বিদ্যুৎই জাতীয় গ্রিডে সরবরাহ করতে সক্ষম হবে কেন্দ্রটি। তবে বর্তমান বাস্তবতায় অন্যান্য কেন্দ্রের মতো মাতারবাড়ির বেলায়ও বড় চ্যালেঞ্জ কয়লা আমদানিতে অর্থের যোগান স্বাভাবিক রাখা। এছাড়াও অর্থায়ন জটিলতায় অনিশ্চয়তায় পড়েছে মাতারবাড়ির দ্বিতীয় কেন্দ্রটিও। এছাড়া সঞ্চালন অবকাঠামোর সীমাবদ্ধতার প্রভাব পড়েছে বৃহৎ এই বিদ্যুৎ কেন্দ্রটিতে। প্রকল্প এলাকায় ঘুরে এসে ওমর ফারুকের ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। শতভাগ সরকারি মালিকানায় উৎপাদনে থাকা দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র মাতারবাড়ি। কক্সবাজারে সুনীল সাগর পাড়ে 1200 মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট গত ডিসেম্বর থেকে বাণিজ্যিক উৎপাদনে। একই সময় থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়ে আসছে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটও।
প্রকল্প এলাকায় সরেজমিনে দেখা গেল এখন পর্যন্ত ভৌত অবকাঠামোগত অগ্রগতি ৮৬%। পরীক্ষামূলক ধাপ পেরিয়ে আগামী জুলাই থেকে বাণিজ্যিক উৎপাদনে আসার কথা কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট। বিদ্যুৎ কেন্দ্রটির বিশাল আকারের সাইলোতে রাখা যাবে উভয় ইউনিটের জন্য ৬০ দিনের সমান কয়লা। তবে অন্যান্য কেন্দ্রের মতো মাতারবাড়িকেও ভাবনায় ফেলছে জ্বালানি আমদানি স্বাভাবিক রাখতে অর্থ যোগানের বিষয়টি। গত ৪ মাস ধরে বিদ্যুৎ কেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদনে থাকলেও পিডিবির কাছ থেকে কোনো বিল না পাওয়া যার বড় উদাহরণ। এ যাবৎ আমরা প্রায় ৭০০ কোটি টাকার বিদ্যুৎ বিক্রি করছি এবং এই বিদ্যুৎ বিল এখনও আমরা পাই নাই। পাইলে হয়তো ভবিষ্যতে আমরা এটা দিয়ে আবার নতুন করে কয়লা আনতে পারবো। যে পরিমাণ কয়লা আছে তাতে আমাদের মনে হয় আরও ৩-৪ মাস চলবে এবং আমরা অলরেডি কয়লার জন্য টেন্ডার কল করছি। এখন যে লোডশেডিংটা দেখছি, এই লোডশেডিংয়ের মূল কারণই হচ্ছে দুটো কারণ আছে, একটা হচ্ছে ডলার আর একটা হচ্ছে জ্বালানি। তেলের কথা বলি, কয়লার কথা বলি, গ্যাসের কথা বলি, ইভেন যে আমরা বিদ্যুৎ যে আনছি ইন্ডিয়া থেকে সব কিছুর জন্য আমাদের ডলার প্রয়োজন। অর্থায়ন জটিলতা অনিশ্চয়তায় ফেলছে মাতারবাড়ির দ্বিতীয় বিদ্যুৎ প্রকল্পকেও। একই অবকাঠামো ব্যবহারের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ পেতে সরকারের পরিকল্পনায় ছিল একই জায়গায় বড় আকারের আরও একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ। মূলত সে লক্ষ্যে বিদ্যমান প্রকল্পের আওতায় অধিগ্রহণ করা হয় ১৬০৮ একর জমি। তবে কয়লাভিত্তিক নতুন প্রকল্পের অর্থায়নে জাপান অনীহা প্রকাশ করায় এখন নামতে হচ্ছে অর্থের নতুন উৎস সন্ধানে। সেকেন্ড ফেজের কিছু কাজও করছি, যেরকম আমি এই জেটির ক্যাপাসিটি হলো আমার 2টা ফেজের জন্য, আমি তো এখন করতেছি একটা, আর একটা ফেজ যখন আমি করবো তখন তো আমার এই ওই কস্টটা মিনিমাইজ হয়ে যাবে। সেকেন্ড ফেজের অগ্রগতি কতটুকু? সেকেন্ড ফেজ তো ওই জায়গা যেহেতু টাকা দিবে না, এই জন্য আর ওই সেকেন্ড ফেজ এখন অগ্রগতি নাই। অন্য কোনো ডোনার এজেন্সি পাইলে আমরা তখন ওই সেকেন্ড ফেজের কাজ শুরু করব। এছাড়া সঞ্চালন অবকাঠামোর সীমাবদ্ধতার প্রভাবও পড়ছে বৃহৎ এই বিদ্যুৎ কেন্দ্রটিতে। বিদ্যুৎ খাতের নীতি নির্ধারকদের প্রত্যাশা, মাতারবাড়ির দ্বিতীয় ইউনিটের পুরোদমে উৎপাদন নির্ভরতা যোগাবে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতি করার লক্ষ্য পূরণে। কিন্তু সাম্প্রতিক কিছু নজির জাগাচ্ছে নানা সংশয়। আমদানি নির্ভর কয়লাভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রে মিলবে তো পর্যাপ্ত জ্বালানি, কাটবে তো সঞ্চালন সীমাবদ্ধতা? সামনে আসছে এমন সব নানা প্রশ্ন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, মাতারবাড়ি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র, কক্সবাজার। পতেঙ্গার বে টার্মিনালের পাশাপাশি মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দরকে পুঁজি করে ফিডার বন্দরের পরিবর্তে চট্টগ্রাম বন্দরকে রিজিওনাল হাব হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া শুরু করেছে কর্তৃপক্ষ। এতদিন শ্রীলঙ্কার কলম্বো কিংবা সিঙ্গাপুর বন্দর পর্যন্ত ছিল চট্টগ্রাম বন্দরমুখী জাহাজের গন্তব্য। অন্তত ১২ বিলিয়ন মার্কিন ডলার বিদেশি বিনিয়োগের আশ্বাসে ইউরোপ আমেরিকাগামী জাহাজ চলাচলে চট্টগ্রাম বন্দরকে ট্রান্সশিপমেন্ট গন্তব্য হিসেবে গড়ে তোলার প্রস্তুতি চলছে। শেখাউত টিপুর ক্যামেরায় সে খবর জানাচ্ছেন কমল দে। মাত্র ৬টি কন্টেনার হ্যান্ডেলিংয়ের মাধ্যমে যাত্রা শুরু করা চট্টগ্রাম বন্দর এখন বছরে হ্যান্ডেলিং করছে ৩২ লাখের বেশি কন্টেনার এবং ১১ কোটি মেট্রিক টনের বেশি খোলা পণ্য। অথচ এখনও এই বন্দরকে ফিডার বন্দর হিসেবে বিবেচনা করছে বিশ্বের শীর্ষস্থানীয় শিপিং প্রতিষ্ঠানগুলো। মূলত চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে ফিডার ভেসেলগুলোর গন্তব্য হয় শ্রীলঙ্কার কলম্বো, সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার তানজুম পালাপাস বন্দর। ইউরোপ আমেরিকাগামী পণ্য সেখানে অবস্থানরত মাদার ভেসেলে তুলে দেয় চট্টগ্রাম বন্দর থেকে যাওয়া ফিডার ভেসেলগুলো। তাই শুরু হয়েছে চট্টগ্রাম বন্দরকে রিজিওনাল হাব হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া। বড় বড় জাহাজগুলো আসতে পারে, গভীরতম চ্যানেল হয় এবং যখন আপনার তার ক্যাপাসিটি অনেক বেড়ে যায়, আধুনিক প্রযুক্তি যখন সংযুক্ত হয়, মডার্ন প্ল্যাটফর্ম তৈরি হয়, ওয়্যার হাউস তৈরি হয়, কানেক্টিভিটি যেগুলো তৈরি হয়, তখন অটোমেটিক্যালি সেটাকে কিন্তু আসলে একটা হাবে পরিণত হয়। চট্টগ্রাম বন্দরের সিসিটি এবং এনসিটিতে গত ১ দশক ধরে কন্টেনার ওঠানামার কাজে ব্যবহৃত হচ্ছে ১৮টি অত্যাধুনিক গ্যান্ট্রি ক্রেন। তবে জেবিসিতে আবার গ্যান্ট্রি ক্রেনের সুবিধা নেই। গত ২ বছর ধরে চলমান প্রকল্পের আওতায় অন্তত ১,০০০ কোটি টাকা মূল্যের ১০৪ ধরনের যন্ত্রপাতি কিনেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তবে পার্শ্ববর্তী দেশগুলোর সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে আরও বেশি যন্ত্রপাতি যেমন প্রয়োজন রয়েছে, তেমনি প্রয়োজন হয়ে পড়েছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এবং বে টার্মিনালের কাজ দ্রুত শেষ করে অপারেশনে যাওয়ার। চিটাং বন্দর আগে ছিল গ্রিন চ্যানেলের, এখন মাত্র 5টা, এটাকে 10টা করতে হবে। আমি বারবার বলেছি, এক সময় ছিল 60টা জেটি, আমি মনে করি এটা 60টা দরকার। 95% এক্সপোর্ট চিটাং দিয়ে হয়,
85% ইম্পোর্ট চিটং বন্দর দিয়ে হয়। চট্টগ্রাম বন্দরটা হয়ে যাবে একটা রিজন, বাংলাদেশের এটা একটা হাবের মতো হয়ে যাবে এবং এখান থেকেই কিন্তু আলটিমেটলি বিভিন্ন দেশে কিন্তু মাল আমরা কার্গো ট্রান্সশিপমেন্ট করতে পারবো। এদিকে বিভিন্ন টার্মিনাল এবং ইয়ার্ডে আগামী 2 বছরের মধ্যে অন্তত 12 বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিদেশি বিনিয়োগের আশা করছেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান। এর মধ্যে অর্থায়নের ক্ষেত্রে বিশ্বব্যাংক এবং জাইকার মতো আন্তর্জাতিক দাতা সংস্থা যেমন রয়েছে, তেমনি রয়েছে সিঙ্গাপুর পোর্ট অথরিটি, ডিপি ওয়ার্ল্ড, রেড সি গেটওয়ে, আবুধাবি বন্দর, ডেনমার্কের মার্কস লাইনের মতো বিশ্বখ্যাত বন্দর এবং শিপিং প্রতিষ্ঠান। এবছর থেকেই এবং আগামী 3 থেকে 4 বছরের মধ্যে প্রায় 11 থেকে 12 বিলিয়ন ডলার এই চট্টগ্রাম বন্দরকে শুধুমাত্র কেন্দ্র করে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে। লয়েড লিস্ট অনুযায়ী বিশ্বের ব্যস্ততম 100টি বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দর বর্তমানে 67তম স্থানে রয়েছে। স্বাধীনতার পর বাংলাদেশের অর্থনীতির প্রাণ প্রবাহ এই চট্টগ্রাম বন্দর। সরাসরি ইউরোপ আমেরিকায় জাহাজ পাঠাতে পারে না বলে এই বন্দরকে চিহ্নিত করা হয় ফিডার বন্দর হিসেবে। তবে অর্থনীতিকে স্বপ্ন দেখাচ্ছে মাতারবাড়ি এবং বে টার্মিনাল। ইউরোপ আমেরিকার রুটে সরাসরি জাহাজ চলাচল করতে পারবে বলে এই অংশ হয়ে উঠবে হাব বন্দর। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। বছরের পর বছর মামলা নিষ্পত্তির অপেক্ষায় খুলনার আদালত প্রাঙ্গণে ঘুরছেন বিচার প্রার্থীরা। অপ্রয়োজনীয় মামলা, সাক্ষীদের অনাগ্রহ, বিচারক স্বল্পতা সহ নানা কারণে জেলার বিভিন্ন আদালতে 50,000-এর বেশি মামলার জট তৈরি হয়েছে। আইনজীবীদের মতে সব পক্ষের আন্তরিক সহযোগিতায় কেবল পারে মামলার জট কমাতে। আব্দুল হালিমের ছবিতে বেল্লাল হোসেন সজলের রিপোর্ট। খুলনার ডুমুরিয়া থেকে প্রায় 25 কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রতি মাসেই জেলার আদালত চত্বরে আসতে হয় 60 ঊর্ধ্ব মোহাম্মদ আলীকে। 1 দশকেরও বেশি সময় ধরে তার এই আনাগোনা। তার মতো মানুষের সংখ্যা কম নয় এই জনপদে। খুলনার বিভিন্ন আদালতের সামনে বিচার প্রার্থীদের এমন ভিড় নিয়মিত। আদালতের তথ্য বলছে, জেলা ও দায়রা জজ আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সহ খুলনার বিভিন্ন আদালতে 50,000-এর বেশি মামলা বিচারাধীন। এর মধ্যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে জমি সংক্রান্ত মামলা রয়েছে সবচেয়ে বেশি 13,300। কোনো মামলা ঝুলে আছে 1 যুগেরও বেশি সময় ধরে। কত টাকা খরচ করেছে এগুলো হিসেব করে দেখেন। উকিলের তো ফি দিতে হয়, হারি কি পারি দ্রুত হয়ে যায়, তাহলে আমরা এই বিয়োগ পাবো না। তো 11 সালে মামলা দিছি, সেই মামলা এখনও শেষ হচ্ছে না। এইভাবে কতদিন নির্যাতিত হব জানি না। আইনজীবীরা বলছেন, ভুল তথ্য দেয়া, সাক্ষীদের অনাগ্রহ, বিচারক স্বল্পতাই মামলা জটের জন্য দায়ী। মামলার আধিক্য এত বেশি যে মামলার ডেটগুলো একটু দীর্ঘ পড়ছে, তথ্যটা দিতে পারে না। তারপরে অনেক সময় দেখা যায় যে সাক্ষীরা ঠিকমতো উপস্থিত হচ্ছে না। ভূমির ক্ষেত্রে দুর্নীতিতে ছেয়ে গেছে। একটা মিউটেশন করতে গেলে 7-8 টাকার নিচে হয় না। বিচারকদের যে স্বেচ্ছাচারিতা, এই স্বেচ্ছাচারিতা কমাতে এককভাবে কাউকে দোষারোপ না করে সবার সমন্বয় প্রয়োজন বলে জানালেন আইনজীবীরা। তদন্তকারী কর্মকর্তা সঠিকভাবে তদন্ত করে সঠিক সাক্ষীদের উপস্থাপন করবে। সরকারি আইন কর্মকর্তারা সেই সাক্ষীকে বিচারকের ওখানে উপস্থিত করব। বিচারকের সামনে উপস্থিত করা বিচারক দ্রুত ওইটা সর্বশেষ পর্যায়ে রায়ের পর্যায়ে নিয়ে যাবে। জেলার বিভিন্ন উপজেলা মিলে 58টি আদালত রয়েছে খুলনায়। বেল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় দেশে বিভিন্ন স্থানে লোডশেডিং হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হাবিবুর রহমান। বুধবার দুপুরে জামালপুরের ইসলামপুরে সৌর বিদ্যুতের প্ল্যান্ট স্থাপনের জায়গা পরিদর্শনে এসে একথা জানান তিনি। এপিএ যেমন হাসপাতাল, জেলখানা, গুরুত্বপূর্ণ স্থাপনা, এগুলো বাদ দিয়ে আর বাকি সব জায়গায় সমানভাবেই লোডশেডিং করা হয়। এখন যে হিটওয়েভ, এটা তো আমাদের নর্মাল চাহিদার থেকে এখন চাহিদা অনেক বেশি। তো হিটওয়েভ চলে গেলে নর্মাল হয়ে যাবে, তখন আর খুব একটা লোডশেডিং থাকবে না। জাতীয় নির্বাচনের মতোই উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর হোসেন। বুধবার বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের সভাকক্ষে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। কোন রাজনৈতিক দলের নির্বাচনে তারা বিরত রয়েছে। জাতীয় নির্বাচনে যেহেতু ওখানে শান্তিপূর্ণভাবে হয়েছে এবং কিছু ঘটনা ঘটেনি,
আর এই নির্বাচনে তাদের অনেক প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছে, কিন্তু তারা বাধা দিবে এই কথা কিন্তু এখনও বলেনি। 1, 2 নম্বর, তাদের অনেক প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন, মাঠে আছেন। এরপর যদি তারা ঘোষণা দেন যে বাধাও দিবেন, তখন জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যা করা হয়েছে এখানে তাই করা হবে। দেখেন, এই কাঙ্ক্ষিত বৃষ্টির নেমে গেছে পানির স্তর, ঝিনাইদহে অকেজো হয়ে পড়েছে শত শত নলকূপ, সরবরাহ বন্ধ, জিকে সেচ খালের পানিও। পানির তীব্র সংকটে ব্যাহত ফসল আবাদ। সুজুবুল ইসলামের ছবিতে লোটাস রহমান সোহাগের রিপোর্ট। বৈশাখের প্রচণ্ড খরায় ফেটে চৌচির ফসলের মাঠ, পানির অভাবে শুকিয়ে যাচ্ছে ক্ষেতের ফসল। তীব্র পানি সংকট দেখা দিয়েছে ঝিনাইদহে। সবচেয়ে নাজুক অবস্থা শৈলকুপা উপজেলায়। পানির স্তর 35 থেকে 40 ফুট নিচে নেমে যাওয়ায় ঠিকমতো পানি উঠছে না পাম্প ও নলকূপে। এ কারণে নষ্ট হচ্ছে ফসল। আমরা খুব বিপদগ্রস্ত আছি। আমাদের মাঠে ক্ষেত ফসল ধান মান যাচ্ছে সবে আগে সব নষ্ট হয়ে গেল। মোটর পাম্পে উঠতেছে না, টিউবওয়েলে উঠতেছে না। এখন যা লাগাইছি তা তো গেছে, অর্ধেক চলে গেছে। কিভাবে চলবো আর কিভাবে কি হবে, ধান পান না হলে পরে কি খাবো আর কি করব, যা করছি সবই লস। একই অবস্থা গ্রামের নলকূপগুলোতেও। পানও গৃহস্থলের জন্য মিলছে না পানি। এতে চরম বিপাকে পড়েছে এলাকাবাসী। দূরিতে পানি নিয়ে এসে খাচ্ছি, পানি থুলি গরম হয়ে যাচ্ছে। খুবই ঝামেলা হচ্ছে, আমরা খাবার পানি পাই না, তার গোসল করার পানি পাই না। খুব কষ্টে আছি, গোসল মোসল করা খুব কষ্ট। আশেপাশে গ্রামে কোনো গ্রামে পানি ওঠে না কলের। এখন আমরা কি করে বাঁচবো? পানি না হলে এই খরায়, পানি না হলে মানুষ বাঁচে। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ জানায়, সরকারের পক্ষ থেকে যতগুলো গভীর নলকূপ স্থাপন করা হয়েছে তা চাহিদার তুলনায় অপ্রতুল। বৃষ্টি হলেই চলমান সংকটের সমাধানের কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। বৃষ্টির পানি না হলে এই সমস্যার সমাধান হবে না। আমরা ধারণা করছি যে বৃষ্টি হলে এই সমস্যার সমাধান অচিরে সমাধান হয়ে যাবে। জনস্বাস্থ্য প্রকৌশল দফতরের তথ্য মতে ঝিনাইদহে 17,000 গভীর ও 18,000 অগভীর নলকূপ রয়েছে। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। তীব্র দাবদাহে আম ঝরে পড়ছে সাতক্ষীরার বাগানগুলোতে। চলতি বছর একদিকে কমেছে আমের মুকুল, অন্যদিকে ঝরে পড়ছে আম। লোকসানের শঙ্কায় ব্যবসায়ী ও বাগান মালিকরা। ভালো দাম পাওয়ায় কেউ কেউ কাঁচা আম বাজারজাত করছেন। আর বিপর্যয় রোধে নিয়মিত ওষুধ ছেটানো ও রাতে সেচ দেওয়ার পরামর্শ কৃষি বিভাগের। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও আমিনুর গাজী সবুজের ছবিতে রিপোর্ট। প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ, অগ্নিমূর্তি ধারণ করছে প্রকৃতি। চলমান দাবদাহে অতিষ্ঠ সাতক্ষীরার জনজীবন। এর নেতিবাচক প্রভাব পড়েছে আম বাগানে। চলতি মাসে দাবদাহ শুরু হওয়ার পর থেকে গাছ থেকে ঝরে পড়ছে আম। হিমসাগর, গোপালভোগ, আম্রপলি সহ সব জাতের আমের গাছের একই অবস্থা। লাখ লাখ টাকায় কেনা বাগানের আম বিক্রি করে লাভ তো দূরের কথা, মূলধন আয় করাই কঠিন হয়ে পড়ছে বলে জানান ব্যবসায়ীরা। তাপদাহের কারণে আমাদের গুটিগুলো ঝরে পড়ে যাচ্ছে। আমরা খুব হতাশাগ্রস্ত ব্যবসায়ী যারা আছে। কৃষি অফিসারদের দিয়ে পদক্ষেপ নিচ্ছে, তাদের পরামর্শ নিচ্ছে, নেওয়ার পরেও আমাদের ঝরা বন্ধ হচ্ছে না। মৌসুমের শুরুতেই এ জেলার আম সংগ্রহ করা হয় বলে অনেক আগেই বাগান কিনে নেন ব্যবসায়ীরা। কেউ কেউ এরই মধ্যে অপরিপক্ক আম বাজারজাত করছেন। আগাম কৃষকরা অনেকেই এই কাঁচা আম ভেঙে বাজারে বিক্রি করে দিচ্ছে। অন্যান্য বছর যে পরিমাণ আম বিক্রি করে যে টাকা পাইছে, আশা করা যায় এবছর তার চাইতে কম আমে হয়তোবা সেই টাকাটা মানুষ পাইতে পারে। কৃষি বিভাগ জানায়, সপ্তাহে 2 থেকে 3 বার রাত 10টার পর থেকে ভোর পর্যন্ত সেচ, নিয়মিত ওষুধ ছিটানো ও ব্যাগিং এর পরামর্শ দেয়া হচ্ছে বাগান মালিকদের। সপ্তাহে 2 থেকে 3 বার সেচ প্রদান করার জন্য। এছাড়াও আমরা প্রতি লিটার পানিতে 2 গ্রাম ইউরিয়া সার এবং আমরা বোরাক্স স্প্রে করতে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি। ভোর দিকে ফজরের নামাজের দিকে সেচ দেওয়ার জন্য বলছি, যাতে এই সময় সেচ দিলে গাছে হিট পাবে না এবং ঠান্ডা সময়ে পানি গাছ শোষণ করে আমের বোটা শক্ত হবে এবং আম ঝরা রোধ হবে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর সাতক্ষীরায় 4118 হেক্টর বাগানে আমের উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 50,000 মেট্রিক টন। সময় সংবাদ, সাতক্ষীরা। প্রায় 4.5 বছরেও শেষ হয়নি নড়াইলের নবগঙ্গা নদী খননের কাজ। 5.5 কিলোমিটার অংশের খনন শেষ হলেও প্রকল্পের মেয়াদ বাড়িয়েও বাকি 15 কিলোমিটার অংশের মাত্র 60% কাজ শেষ হয়েছে। তবে নদী দখল করে স্থাপনা নির্মাণ ও মামলা চলমান থাকায় দেরি হচ্ছে বলে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের। অবশ্য সঠিক সময়ে কাজ শেষ করার আশ্বাস কর্তৃপক্ষের।
সজীব রহমানের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। 2020 সালে শুরু হয় নড়াইলের নবগঙ্গা নদীর খনন কাজ। 2022 সালের ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ হবার কথা থাকলেও সময় বাড়ানো হয় চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। এরই মধ্যে লক্ষ্মীপাশা থেকে পাঁচুরিয়া পর্যন্ত 5.5 কিলোমিটার অংশের খনন শেষ হলেও বাকি 15.5 কিলোমিটারের শেষ হয়েছে 60%। স্থানীয়দের অভিযোগ, একসময় 200 মিটারের বেশি প্রশস্ত নদী এখন সরু খালে পরিণত হয়েছে। 30 মিটার প্রস্থ ও 3 থেকে 4 মিটার গভীর করে খনন করার কথা থাকলেও বাস্তবে তা হচ্ছে না। বড় স্রোত ছিল নদীতে, আর এখন তো অবস্থা নদীতে তো পানিই নাই। এই খনন তো এটুকুর মধ্যে কোনো যায় তো খনন দেখি না। 200 ফুট নদী আছে, 30 ফুট আর 170 ফুট মাছ। দুনিয়ার ময়লা পানি আর কিছু যায় না। খননের পরে নদী কেন ছোট হয়ে গেল? গভর্নমেন্ট যে টাকাটি বরাদ্দ করেছে তার সেই টাকাটি যাতে 100% নিশ্চিত, মানে ব্যবহারটা নিশ্চিত হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, নদীর অনেক জায়গা দখল করে বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। এ নিয়ে আদালতে মামলা চলমান থাকায় খনন কাজে সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা। ভূমিদস্যু জাল কাগজ তৈরি করে মহামান্য আদালতে শরণাপন্ন হয়, আদালত থেকে সেগুলি ব্র্যাকেট হয়ে গেছে। অবশ্য নির্দিষ্ট সময়ের মধ্যে খনন কাজ শেষ করার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। মাঠ পর্যায়ে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা, বিশেষ করে নদীর জমি অবৈধ দখলদারদের থাকার কারণে কাজ বাস্তবায়ন বিভিন্ন সময় বাধাগ্রস্ত হয়েছে। অবশিষ্ট যে 10 কিলোমিটার কাজ আছে তার 60% কাজ ভৌত কাজ সম্পন্ন হয়ে গেছে। আশা করা যাচ্ছে যে প্রকল্পের অনুকূলে বরাদ্দ প্রাপ্তি নিশ্চিত হলে ডিসেম্বর 2023-এর মধ্যে অবশিষ্ট কাজ সমাপ্ত করা সম্ভব। 21 কিলোমিটার নবগঙ্গা নদী খননে ব্যয় ধরা হয়েছে 83 কোটি টাকা। সময় সংবাদ, নড়াইল। খুলনার দিঘলিয়ায় 6টি জাতের ব্রি ধানের প্রদর্শনী হয়েছে। বুধবার দুপুরে উপজেলার দাসপুর ইউনিয়নে উৎপাদিত এসব ধান পরিদর্শন করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের কর্মকর্তারা। অনুষ্ঠানে ব্রি ধান 74, ব্রি ধান 89, ব্রি ধান 100, ব্রি ধান 104, ব্রি হাইব্রিড 3 ও ব্রি হাইব্রিড 8 জাতের ধানের প্রদর্শনী হয়। খুলনা সহ দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকার লবণাক্ত জমিতে ফসলের এমন উৎপাদনে সন্তোষ প্রকাশ করেন ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ শাহজাহান কবির। আগামীতে এই অঞ্চলে আরও পরিকল্পনা মাফিক এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে ব্যবহার বৃদ্ধি করা যাবে বলেও মনে করেন তারা। জমি অধিগ্রহণের 5 বছরেও বাগেরহাট পৌরসভায় নির্মাণ হয়নি বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র। পরিচ্ছন্নতা কর্মীদের যত্রতত্র ফেলে ময়লার কারণে দূষিত হচ্ছে পরিবেশ। দুর্গন্ধ ও রোগ জীবাণু ছড়িয়ে পড়ায় ভোগান্তি বাসিন্দাদের। তবে চলতি বছর দরপত্র আহ্বান করা হবে বলে জানায় পৌর কর্তৃপক্ষ। আরে একবার টুটুলের পাঠানো তথ্য ও আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। যত্রতত্র ফেলা হচ্ছে আবর্জনা। পরিবেশ দূষণের পাশাপাশি ভোগান্তিতে পথচারীরা। 2019 সালের 23 জুন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র নির্মাণের জন্য বাগেরহাট পৌরসভার মাঝিডাঙ্গা এলাকায় 5 একর জমি অধিগ্রহণ করা হয়। এরপর থেকে ওই জমিতে পরিচ্ছন্নতা কর্মীদের যত্রতত্র ময়লা ফেলাই পরিণত হয়েছে ভাগাড়ে। এদিকে শহরের প্রবেশদ্বার, সড়ক, জনপদ অফিস ও বাসাবাটি আবাসিক এলাকার পাশে দীর্ঘদিন ধরে ময়লা ফেলায় সড়কের পাশের লেকের একাংশ ভরাট হয়ে গেছে। দুর্গন্ধে এসব এলাকা পার হতে কষ্ট হয় পথচারীদের। এছাড়া এসব ভাগাড় থেকে ছড়িয়ে পড়ছে নানা রোগ জীবাণু। এতে ক্ষুব্ধ পৌরবাসী। শরীরের এমন ক্ষতি হবে যা কল্পনা করে না। ডাক্তারের ট্রিটমেন্টের ভাই দিই আমরা এখন। গন্ধ মেলা ময়লা গন্ধ আহে, তা জায়গাটা একদম পরিবেশ মেলা খারাপ হয়ে যায়। ঘরে থাকতে পারি না, গন্ধ জ্বালাই, জম্মের গন্ধ আসে, ঘরের ভিতর যায়, ময়লা ফেলাতে বারণ দিলে তারা জোরে ফেলাই দিয়ে যায়। কি অবস্থা আমরা বাস করি। বাথরুমের ময়লা হয় না এই জায়গায় ঢালে রাত্রে বেলায়। পানি কি এই রাস্তা চলা যায় একদম, বুঝছেন? তখন আমাকে হাঁটা খুব অসুবিধে, পেট ফাঁপে যায় এবং বমি হয় এবং ওই পানি জমা হয় এবং আমরা সেখানে হাঁটু পানি হয়ে যায়। চলতি বছর বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হবে বলে জানায় পৌর কর্তৃপক্ষ। কিছু বর্জ্য ওইখানে যাচ্ছে, কিন্তু ডাম্পিং প্ল্যান্ট এখন আমরা আধুনিকভাবে আসতে পারি নাই প্রজেক্টের জন্য। যদি আজ টেন্ডার এখনো প্রক্রিয়াধীন অবস্থায় আছে, টেন্ডার লাইভে গেলে এবং কাজ শুরু হলে আমাদের এই সমস্যাগুলো এত থাকবে না। বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র নির্মাণে ব্যয় ধরা হয়েছে 35 কোটি টাকা। এর মধ্যে জমি অধিগ্রহণে ব্যয় হয়েছে 8 কোটি 32 লাখ টাকা। সময় সংবাদ, বাগেরহাট। মধ্যরাতে শুরু হচ্ছে রাঙামাটির কাপ্তাই লেকে 3 মাসের মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা। হ্রদে কার্প মাছের উৎপাদন বাড়াতে প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা দেয় সরকার। এ সময় ভিজিএফ কার্ডের মাধ্যমে
খাদ্য সহায়তা পাবেন প্রায় ২৭,০০০ জেলে পরিবার। তবে সময় মতো সহায়তা না পাওয়ার অভিযোগ উপকারভোগীদের। আর বিষয়টি সমাধানের আশ্বাস জেলা প্রশাসনের। হেফাজত সবুজের পাঠানো তথ্য, রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। রাঙামাটির কাপ্তাই লেকে কার্প জাতীয় মাছের উৎপাদন বাড়াতে প্রতি বছর ২৫ এপ্রিল মধ্যরাত থেকে ২৪ জুলাই পর্যন্ত বন্ধ থাকে সব ধরনের মাছ ধরা। মধ্যরাত থেকে শুরু হচ্ছে এই কর্মসূচি। এর মধ্যে অনেকেই মাছ ধরা বন্ধ করে নৌকা ও জাল সংস্কার শুরু করেছেন। তবে আগামী ৩ মাস সংসার চালানোর খরচ নিয়ে উদ্বিগ্ন তারা। জেলেরা জানান নিষেধাজ্ঞাকালে সরকারি সহায়তার কথা থাকলেও সঠিক সময়ে মেলে না। ২৫ তারিখের মাছ মারা পদ্ধতি দিতে আছে, এর মাছ নাই, আমরা এরা কি করবো? এখন এরা জালটারে এরা কাজ করতে আসি, জাল তুলে দেবো, তুলে দেওয়ার পরে অন্য কাজ করে খেতে হবে। ৩ মাসের মধ্যে এবার আবার ৪ মাসও চলে যায় মাঝে মধ্যে। আমাদের একটু টেনশন লাগে, কোনো ইনকাম নাই। সবগুলাই তো মাছের মধ্যে, জালের মধ্যে নির্ভর করে পুরো ফ্যামিলি, এবং আপনাদের কিস্তি বলেন, আয় বলেন, সবগুলাই জালের থেকে। সরকারের কাছে চাইবো যে কিছু সাহায্য সহযোগিতা চাইবো আর কি। জেলেদের পাশাপাশি অবতরণ ঘাটের শ্রমিকদেরও বিজিএফ এর আওতায় আনার দাবি মৎস্য ব্যবসায়ী নেতাদের। স্থানীয় এমপি মহোদয়, জেলা প্রশাসক মহোদয় এবং মৎস্য মন্ত্রণালয় থেকে ওনাদেরকে যেন আমাদের মৎস্যজীবীদের মতো বিজিএফ ঘাটের দেওয়া। সংকট সমাধানে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। মন্ত্রণালয়কে জানানো হয়েছে চিঠি দিয়ে যে তারা যেন বিজিএফ চালটি পায়। অনেক সময় 1 মাস এক্সটেনশন হয় এবং সেই সময় যেন তারা বিজিএফ চালটি পায়, সেই জন্য আগে থেকে আমাদের একটা প্রস্তুতি আমরা সেটা গ্রহণ করেছি। নিষেধাজ্ঞাকালে প্রতিটি জেলে পরিবারকে প্রতি মাসে ২০ কেজি করে চাল খাদ্য সহায়তা দেবে সরকার। সময় সংবাদ, রাঙামাটি। বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে বেড়েছে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা। তবে পুরনো বাংলাদেশিরা দেশটিতে শক্ত অবস্থান তৈরি করলেও ভালো নেই উচ্চশিক্ষা সহ ভাগ্য পরিবর্তনের আশায় সাম্প্রতিক সময়ে ফিনল্যান্ডে আসা অভিবাসীরা। কাজের সংকটের পাশাপাশি চাকরি পাবার ক্ষেত্রেও বৈষম্যের শিকার হচ্ছেন তারা। তাই শিক্ষার্থী ও অভিবাসন প্রত্যাশীদের ভেবে চিনতে ফিনল্যান্ড আসার পরামর্শ প্রবাসীদের। বছরের পর বছর বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় শীর্ষস্থান ধরে রেখে আলোচনায় থাকে উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ড। ফিনিশদের কাছে সুখের সংজ্ঞা ভিন্ন হলেও সুখী হবার সব সুযোগ সুবিধা বা উপকরণের কোনো কমতি ছিল না সমৃদ্ধ দেশটিতে। তাই গেল কয়েক বছরে বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীদের জন্যও অন্যতম গন্তব্যে পরিণত হয় ফিনল্যান্ড। দেশটিতে পাড়ি জমায় উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি অভিবাসীও। তবে ইউক্রেন যুদ্ধ শুরুর পরপরই পাল্টে যেতে থাকে দেশটির পরিস্থিতি। ফিনল্যান্ডে আশ্রয় নেয় বিপুল সংখ্যক ইউক্রেনীয়। শুরু হয় কাজের তীব্র সংকট। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন সাম্প্রতিক সময়ে ফিনল্যান্ড পাড়ি জমানো বাংলাদেশি শিক্ষার্থীরা। প্রত্যাশা অনুযায়ী কাজ না পাওয়ায় দৈনন্দিন খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। নতুন যারাই আসছে, ইমিগ্রেন্ট হোক বা স্টুডেন্ট হোক, বৈধ অবৈধভাবে যারাই আসছে কেন, তাদের জন্য জব খুঁজে পাওয়া, যে কোনো ধরনের জবই খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট এখন, বা ইম্পসিবলই বলা চলে। এখানে প্রচুর বৈষম্যের শিকার হচ্ছে স্টুডেন্টসরা এন্ড অন্যান্য ইমিগ্রেন্টসরাও, যেহেতু এখানে এখন প্রধান প্রাধান্য দেওয়া হচ্ছে এদের ভাষাটাকে। আর তাই ফিনল্যান্ডে পাড়ি জমানোর আগে সার্বিক পরিস্থিতি জেনে বুঝে যথাযথ প্রস্তুতি নিয়ে আসার পরামর্শ প্রবাসীদের। এখানে আসার পরে বর্তমান পরিস্থিতি যেটা হচ্ছে, বাস্তবতা হচ্ছে এখানে কোনো ধরনের কাজের ব্যবস্থা নেই। আপনারা যারা মনে করছেন আসার পরই কাজ পাবেন, একটা ব্যবস্থা হবে, এই ধারণাটাও সম্পূর্ণ ভুল। যারা আসছে তারা বর্তমানে খুবই কাজের অভাবে আছে। প্রবাসীরা বলছেন বর্তমানে দেশটিতে বসবাস করছেন প্রায় 20,000 বাংলাদেশি। যুক্ত আছেন তথ্য প্রযুক্তি, উচ্চশিক্ষা, রেস্টুরেন্ট ব্যবসা বা ফুড ডেলিভারির মতো বিভিন্ন পেশায়। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব ও নানা সংকটের ছাপ স্পষ্ট বিভিন্ন সূচকে বিশ্বের সুখী দেশ তকমা পাওয়া ফিনল্যান্ডেও। সৃষ্ট মূল্যস্ফীতিতে বেড়েছে খরচ, জীবনযাত্রার মানেও এসেছে মারাত্মক পরিবর্তন। এসব পরিবর্তন স্থানীয়দের জীবনে খুব বেশি প্রভাব না ফেললেও ভুগছে অভিবাসীরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, হেলসিঙ্কি, ফিনল্যান্ড। বাংলাদেশের সঙ্গে কুয়েতের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। সে সময় বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত। কুয়েত থেকে বিস্তারিত মঈন সুমনের রিপোর্টে।
বাংলাদেশ কুয়েত সম্পর্কের 50 বছর উদযাপনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার সন্ধ্যায় হোটেল ক্রাউন প্লাজায় হয় এই অনুষ্ঠান। বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশিকুজ্জামান এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও অতিথিরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েতের মন্ত্রী শেখ ফিরাজ সৌদ আল মালিক আল সাবা। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক সহ দেশি বিদেশি 400 জনেরও বেশি অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দুদেশের বিভিন্ন ক্ষেত্রের চিত্র তুলে ধরা হয়। বাংলাদেশকে অভিবাদন জানানোর পাশাপাশি অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা। This is an excellent event celebrating 50 years of great relationship between Kuwait and Bangladesh. বাংলাদেশ দূতাবাস যে অনুষ্ঠানের আয়োজন করেছে তা দেখতে এসেছি। অনেক সুন্দর আয়োজন। তাদের জন্য শুভকামনা রইল। আজকে আমরা এই 50 বছর পূর্তি উপলক্ষে আমাদের বিশাল একটা মাইল ফলো। কুয়েত আমাদের একটা বন্ধুপ্রতিম দেশ। কুয়েত সবসময় আমাদের বিপদ আপদের সাথে দাঁড়িয়েছে। কুয়েত ফান্ড আমাদের বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট প্রজেক্টে তারা ফান্ডিং করে এবং এর পাশাপাশি আমরাও যেরকম কুয়েতের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, আমাদের আর্ম ফোর্সেসের একটা বিশাল অংশ এখানে দীর্ঘদিন প্রায় 33 বছর ধরে এখানে তাদের সাথে কাজ করে যাচ্ছে। গার্মেন্টস, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, জাহাজ নির্মাণ, লাইট ইঞ্জিনিয়ারিং, সিরামিক, চামড়া, কৃষি ব্যবসা, আইসিটি, জ্বালানি খাত এবং পর্যটন সহ বাংলাদেশের বিনিয়োগের সম্ভাবনাময় খাতগুলো তুলে ধরে রাষ্ট্রদূত তার বক্তব্যে বিনিয়োগের আহ্বান জানান। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। ভারতের বিপক্ষে 5 ম্যাচ টি-20 সিরিজ সামনে রেখে নিজেদের মাঝে ম্যাচের আদলে অনুসরণ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর মধ্য দিয়ে ম্যাচের বিভিন্ন পরিস্থিতিতে কীভাবে সফল হতে হবে সেই দিকগুলোর ধারণা পেয়েছেন ক্রিকেটাররা, জানিয়েছেন কোচ AKM মাহমুদ ইমন। হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে ভারতের বিপক্ষে সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ। ক্রিকেট বিশ্বে ভারত বাংলাদেশ লড়াই পেয়েছে বাড়তি মাত্রা, সেটা নারী কিংবা পুরুষদের খেলায়। গেল বছর ভারতের বিপক্ষে নিগার সুলতানারা ওয়ানডে সিরিজ ড্র করেছে। সেই সিরিজেও মাঠের খেলার সঙ্গে হয়েছে কথার লড়াই। আরও একটা সিরিজ খেলতে বাংলাদেশে ভারত নারী ক্রিকেট দল। এই সিরিজেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাসই পাওয়া যাচ্ছে। মূল লড়াইয়ে নামার আগে নিজেদের ভুল শুধরে নেওয়ার কাজটা করে নিয়েছেন জ্যোতি পিঙ্কিরা। প্রখর রোদের মাঝে নিজেরা ম্যাচের আবহে অনুশীলন করেছেন, যেখানে প্রাধান্য পেয়েছে কোন পরিস্থিতিতে কোন রোলে খেলবেন ক্রিকেটাররা। একটি নির্দিষ্ট লক্ষ্য দিয়ে বোলিং এবং ব্যাটিং করানো হয় তাদের। সেই দায়িত্ব কতটুকু পূরণ করতে পারছেন তা দেখে ক্রিকেটারদের দেয়া হয় পরবর্তী নির্দেশনা। এবছর সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে বসবে নারী টি-20 বিশ্বকাপের নবম আসর। সংক্ষিপ্ত সংস্করণে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ভারতের বিপক্ষে সিরিজকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে বাংলাদেশ। খুব ভালো কিছু করতে পারি নাই আমাদের দলের জন্য। যেহেতু আমাদের ওয়ার্ল্ড কাপ আমরা হোস্ট, আমাদের দলের কনফিডেন্স কামব্যাক করার জন্য এটা বেশি ইম্পর্টেন্ট আমাদের এই সিরিজ। ইনশাল্লাহ আমাদের প্রস্তুতি ওই রকম। এ নিয়ে মোট তৃতীয়বারের মতো টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ভারত। আগে সিরিজ জয়ের অভিজ্ঞতা না থাকলেও এবার হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে সিরিজে চোখ টাইগ্রেসদের। কিন্তু সিলেটে আমরা দীর্ঘদিন থেকে আমরা প্রশিক্ষণ করতেছি এবং অনেকগুলা খেলা এখানে খেলেছি এবং এখানে আমাদের ঘরোয়া ক্রিকেটের অনেকগুলা খেলা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমাদের মেয়েরা জানে এখানের উইকেট কেমন, আউটফিল্ড কেমন, সবকিছু আমাদের নখদর্পণে। তার পরিপ্রেক্ষিতে আমরা আশাবাদী যে এইবার আমরা ওদের সাথে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলব এবং আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে আমাদের সিরিজটা যাতে আমাদের বাংলাদেশের পক্ষে আসে সেই চেষ্টাই করব। 28 এপ্রিল সিলেটে প্রথম টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ ভারত। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। চূড়ান্ত হলো বিশ্বকাপ বাছাইয়ের বাংলাদেশ ও লেবাননের মধ্যকার ম্যাচের ভেন্যু। যুদ্ধবিধ্বস্ত লেবানন ম্যাচটি আয়োজন করতে চায় নিরপেক্ষ ভেন্যুতে। 11 জুন কাতারের দোহায় আলসাদ স্টেডিয়ামে আয়োজিত হবে ম্যাচটি। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যুদ্ধবিধ্বস্ত হওয়ায় ফিলিস্তিন ও বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলেছিল নিরপেক্ষ ভেন্যুতে। বিশ্বকাপ ও এশিয়া কাপ যৌথ বাছাইয়ে বাংলাদেশ এরই মধ্যে খেলেছে 4টি ম্যাচে, যেখানে একমাত্র লেবাননের বিপক্ষে ঘরের মাঠে ড্র করেছে জামাল ভুঁইয়ার দল। অ্যাওয়ে ম্যাচেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে ক্যাপ্টেনার শিষ্যরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জুলাইয়ে মাদারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বাণিজ্যিক উৎপাদন, কয়লা আমদানিতে অর্থের যোগান স্বাভাবিক রাখায় বড় চ্যালেঞ্জ। দ্বিতীয় কেন্দ্র নিয়েও জটিলতা।
মামলা জটে নাকাল খুলনার বিচার প্রার্থীরা আটকে 50,000-এর বেশি সাক্ষীদের অনাগ্রহ ও বিচার স্বল্পতায় কারণ বলছেন আইনজীবীরা। দোষারোপ নয়, প্রয়োজন সমন্বয় বলছেন সংশ্লিষ্টরা। এই ছিল ভোরের সময়। সকালের সময় সঙ্গে থাকবেন সহকর্মী আইরিন আয়াত। ধন্যবাদ ইমদাদ। সকালের সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।